দেখব সঞ্জীব সান্যালের সঙ্গে প্রসেনজিৎ বক্সির সেই সাক্ষাৎকার। দেখুন। পশ্চিমবঙ্গে বসে আমরা যখন বাঙালি অস্মিতার কথা বলি, তখন দিল্লিতে বাংলাকে প্রায় বাঁচিয়ে রাখার মতো অবস্থায় রয়েছেন একজনই, তার নাম সঞ্জীব সান্যাল। দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে যে কজন বাঙালি এই মুহূর্তে বেঁচে রয়েছেন, কজন আছেন আমি ঠিক জানি না, তার মধ্যে সঞ্জীব সান্যাল অন্যতম। আমাদের সঙ্গে অর্থাৎ দূরদর্শন বাংলার সঙ্গে এই মুহূর্তে কথা বলার জন্য রয়েছেন সঞ্জীব সান্যাল। সঞ্জীব সান্যালকে দূরদর্শন বাংলায় স্বাগত। নমস্কার। যে কথাটা বললাম খুব একটা বোধহয় ভুল নয়, কতজন বাঙালিকে এখন দেখা যায় সেটা বলার কঠিন। আমাদের মন্ত্রিমণ্ডলে আছে অনেক, মন্ত্রিমণ্ডল বাদ দিলে আমি প্রশাসনিক স্তরে বলছি, আছে কিছু, আমিও আছি, অন্যরাও আছেন। কিছুদিন আগে আপনার সঙ্গে গল্প হচ্ছিল যখন চাণক্যপুরীর মানে আমাদের বিবেক দেবরায় মহাশয়ের মৃত্যুর পরে স্বপন দাশগুপ্ত কলকাতায় চলে আসার পরে দুর্গাপুজোটা চালাতেই খুব অসুবিধা হয়। না, আছে, এরকম বাঙালিরা নেই এরকম নয়। এককালে হতে পারে, আজ থেকে 25-30 বছর আগে বাঙালিরা বেশি প্রমিনেন্ট পজিশনসে ছিল, কিন্তু এরকম নয় কি একদমই নেই এরকম নয়। কিন্তু যে বাঙালি অস্মিতার কথা পশ্চিমবঙ্গে বলা হয়, সেটা কি জায়গায় দাঁড়িয়ে আছে, কেমন অনুভব করেন সারা ভারতবর্ষে ঘুরে এই মুহূর্তে? দেখুন, পশ্চিমবঙ্গের আর বাঙালিদের একটা অস্মিতার যদি আমরা কথা বলি, তো স্বাভাবিক আমরা নিজেদের মানে 100 বছর আগেকার বাঙালিদের সঙ্গে কম্পেয়ার করছি। আর সেই সময় কারা কারা মানে প্রমিনেন্ট বাঙালিরা ছিল, রবি ঠাকুর ছিলেন, নেতাজি, তার আগে অরবিন্দ ঘোষ মানে শ্রী অরবিন্দ, বিবেকানন্দ, তারও আরও আগে রামমোহন রয়, আর অনেক মানে বিখ্যাত সব বাঙালিদের সব, আর ওদের সবার যার অবদান ছিল বেঙ্গল রেনেসন্স আর ইন্ডিয়ান রেনেসন্সে, সেটার সঙ্গে আজকের বাঙালিরা তুলনা করা কঠিন। তো হ্যাঁ, এটা বলতে পারেন কি আজকের যে এখনকার যে মানে জেনারেশন, তারা ওই লেভেলের নয়, সেটা আমাদের মেনে দিতে হবে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে মানে এখন পশ্চিমবঙ্গে যে পরিস্থিতিটা হয়ে দাঁড়িয়ে আছে, আমরা যেখানে কিছুদিন বাদে একটা নির্বাচনে যাব, আমি রাজনীতির কথা যদি বাদও দিই, যেভাবে এই নির্বাচনগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, বাঙালি বাঙালি বলে নিয়ে যাওয়া হচ্ছে, বাঙালি হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে বাঙালি, আমি কোনো রাজনৈতিক কোয়েশ্চেনের উত্তর জিজ্ঞেস করছি না, কিন্তু যেটা বলা হচ্ছে যে বাঙালি অন্যান্য জায়গাতে পশ্চিমবঙ্গের কারণে কোনো না কোনোভাবে তারা আক্রান্ত হচ্ছে, তারা তাদের প্রয়োজনীয় সম্মান পাচ্ছে না। আমি ওই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করছি যে বাঙালি হায়দ্রাবাদে রয়েছে, বাঙালি দিল্লিতে রয়েছে, বাঙালি বেঙ্গালুরুতে রয়েছে, পুনেতে রয়েছে, মুম্বাইতে রয়েছে, সম্মান কি সত্যি পাচ্ছে না? দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে কি ওখানে যাচ্ছে কেন? কেন কি এখানে চাকরি পাচ্ছে না, বা অন্য কোনো ইকোনমিক কারণেই বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ যারা কলকাতা বা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য অন্য জায়গায় যাচ্ছে, ওইটা আমাদের মেনে নিতে হবে কি দেখুন, ওরা ইকোনমিক কারণে যাচ্ছে। আর ওই সব জায়গায় যেখানে দিল্লিতে বা ব্যাঙ্গালোরে বা হায়দ্রাবাদে ওরা যাচ্ছে, ওখানে কাজ করছে, আর আজকেও লোকেরা যাচ্ছে। তো যদি ওরা ওখানে ওরম পরিস্থিতি পেত না, যেখানে ওরা সম্মান পায় না বা চাকরি পায় না, তারা যেত না। তো এটা বলা কি মানে লোকেরা এখান থেকে যেতে চায় না, কিন্তু কেউ এখান থেকে মানে পাঠাচ্ছে, আর ওখানে ওরা ঠিক করে ওদের সম্মান করা হচ্ছে না, এটা করা তো না, ওরা তো নিজের মনে যাচ্ছে। আমাদেরই ছেলেমেয়েরা যাচ্ছে, তো অন্য কেউ না, আমাদেরই তো ছেলেমেয়েরা যাচ্ছে, বিদেশেও যাচ্ছে আর
অন্য শহরে যাচ্ছে, অন্য প্রান্তে যাচ্ছে। তো এইটা বলা কি আমাদের মানে সম্মান দেওয়া হচ্ছে না, ওটা ঠিক নয়। কেন কি আমি তো নিজেই থাকি দিল্লিতে, তো কি আমাকে সম্মান কেউ আমার সঙ্গে তো কোনো দিন এরকম হয়নি। আমরা যেখানে বসে এই সাক্ষাৎকারটা রেকর্ড করছি সেটা কলকাতার অর্থনীতির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কলকাতার অর্থনীতি বা পশ্চিমবঙ্গের অর্থনীতি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে খুব বিতর্ক আছে। কিছুদিন আগেই এক শিল্পপতি তিনি 2-3 দিন আগে কলকাতার গ্রস ডোমেস্টিক, পশ্চিমবঙ্গের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার একটা তুলনামূলক বিচার করেছেন। পশ্চিমবঙ্গ বা কলকাতা 3 নম্বরে এসে দাঁড়িয়েছে, হ্যান ত্যান ইত্যাদি নানা রকম বিতর্ক হচ্ছে, তার রাজনৈতিক প্রচারও হচ্ছে, নানা রকম ব্যাখ্যা হচ্ছে যে এই জিডিপি সত্যি 3 নম্বরে কিনা, যদি 3 নম্বরে হয় তার সত্যি করে কারণটা কি। কেউ বলছে যে ঝাড়খণ্ডের বিভিন্ন কোম্পানির হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গে আছে বা কলকাতায় আছে বলে কলকাতা 3 নম্বরে উঠেছে। তো দর্শক ঠিক জিডিপি বোঝেন না, আমিও বুঝি না। কলকাতা কি সত্যি সেই জায়গায় আছে? আপনার কলকাতা সম্বন্ধে এক ধরনের ধারণা একটা সময়তে নানা জায়গাতে গুগল করলেই দেখতে পাওয়া যায়, আর এই ধরনের প্রচার কলকাতা কোন জায়গায় দাঁড়িয়ে আছে অর্থনৈতিক? দেখুন, এই স্ট্যাটিস্টিকটা নিয়ে আমরা এই কারণ তর্ক করতে পারি, কারণ কি একটা শহরের জিডিপি ক্যালকুলেট করা কঠিন। তো মানে এটা সত্যি নিয়ে চলি, দেখি কি হয়। প্রথম কথা হচ্ছে কি, আমার যখন জন্ম হয়েছিল তখন কলকাতা 3 নম্বরে ছিল না, 1 নম্বরে ছিল। তো 1 নম্বর থেকে 3 নম্বর আসা, সেটা কি খুব একটা মানে তালি বাজানোর জিনিস কি? দ্বিতীয়ত, আমরা এখন আমাদের পপুলেশন যদি নিই, তাহলে ব্যাঙ্গালোর থেকে অনেক বেশি পপুলেশনের এরিয়া যদি গ্রেটার ক্যালকাটা এরিয়াটা নেওয়া হয়, তো ওটার তুলনা যদি আমরা ব্যাঙ্গালোরের সঙ্গে কি, যেটা হচ্ছে নাম্বার 4-এ যেটা শহর সেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর তো কলকাতার থেকে অনেক ছোট শহর। যদি ও মানে প্রায় একই লেভেলে এসে গেছে, সেটা কি মানে ভালো জিনিস? আমরা যেটা বিষয়ে আমরা খুব মানে প্রশংসা করার উচিত সেটার বিষয়ে। দেখুন, একটা সোজা কথা, যদি ছেলে মেয়ে একই বয়স, একই এডুকেশন হয়, তো ওই ছেলে মেয়ে ব্যাঙ্গালোরে আর কলকাতায় আপনি নিন, তো ওই ছেলেমেয়েরা ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসবে কি কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাবে? কোনটা বেশি সম্ভাবনা ভেবে দেখুন। 99% সময় কি হবে, কলকাতার ছেলেমেয়েরা সেম স্কিল, সেম পড়াশোনা, সব কিছুতে একই, কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোর যাবে, ব্যাঙ্গালোর ছেড়ে কলকাতা আসবে না। তো সেটা আপনার এটা থেকে কি বুঝতে পারছি, যে ইকোনমিক প্রসপেক্টস সেগুলো ব্যাঙ্গালোরে বেশি ভালো। আমাদের থেকে 1 নম্বর নিচে হতে পারে, কিন্তু গ্রোথ প্রসপেক্ট কোথায় সেটা তো দেখাই যাচ্ছে। তো যেহেতু আমরা নম্বর 3-এ, সেটাতে আমি বলবো না কি মানে খুব একটা ভালো জিনিস। কেন কি, প্রথমত আমরা 1 নম্বর থেকে 3 নম্বরে এসেছি, দ্বিতীয়ত 4 নম্বরে যে আমাদের পার করে কিছু বছরের মধ্যেই বেরিয়ে যাবে, তারপরে তো আমরা নম্বর 4 নম্বর পৌঁছবো, তারপরে 5, 6, 7 যাই হতে পারে। তো এই জন্য বলছি কি, আমরা এই স্ট্যাটিস্টিকটা যদি সত্যিও হয়, তবুও এটা মানে কি কিছু একটা দারুণ ভালো জিনিস নয়। আপনি ইদানিং জাহাজ শিল্প নিয়ে খুব বেশি কাজ করছেন। আমি একটা সময়তে একটা খবর করেছিলাম খেজুরি নিয়ে, যেখান থেকে রামমোহন রায় জাহাজে চেপেছিলেন বিদেশ যাবেন বলে। যারা এই ধরনের পরিসংখ্যান নিয়ে খুব মাতামাতি করেন পশ্চিমবঙ্গের অর্থনীতি বা ইত্যাদি, তারা খেজুরিটা খুব একটা কেউ জানেন বলে আমার মনে হয় না, যে খেজুরিটা একটা বন্দর ছিল এবং সেখান থেকে জাহাজে চেপে রামমোহন রায় বিদেশ গিয়েছিলেন। ভাঙা অবস্থায় পড়ে আছে এবং সেই জায়গাটায় পৌঁছানোও যায় না, সেটাও কেউ জানে না। আমাদের একটা গার্ডেন রিচ শিপ বিল্ডার আছে বটে, কিন্তু সেটাও কতটা এই মুহূর্তে অবস্থা কি জায়গায় দাঁড়িয়ে আছে সেটাও। আর আপনি যেহেতু বলেছেন রাজনীতি নিয়ে কথা বলবেন না, অতএব আমি সেই দিকে যাচ্ছি না, বাট স্টিল
সারা ভারতবর্ষের জাহাজ শিল্প যে জায়গায় আছে, পশ্চিমবঙ্গে আমার মনে হয় না খুব একটা ভালো জায়গাতে আছে। কিন্তু এই মুহূর্তে সারা ভারতবর্ষে একটা অদ্ভুত জিনিস, আমার নিজের ব্যক্তিগতভাবে একটা অভিজ্ঞতাতে আমি একটা ব্লগ বানিয়েছিলাম এবং সেই ব্লগটা সারা ভারতবর্ষে একটা ভাইরাল জায়গায় আছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত জাহাজ একটা লজিস্টিকের পার্ট, আমি প্রশ্নটা এতটা ঘুরিয়ে আনছি। পশ্চিমবঙ্গে ন্যাশনাল হাইওয়েতে যাবেন, হার্ডলি 500 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যে একটা করে ড্রাম বা রেলগার্ড থাকে, এবং আপনি কোনো গাড়ির স্পিড 50 থেকে 80 কিলোমিটারের ওপরে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার তুলতে পারবেন না। এই রেলগার্ড বা ড্রাম দেওয়া থাকে, এবং আমার ওই ভিডিওটা এই মুহূর্তে প্রায় 3 মিলিয়ন হয়ে আছে। এবং মানুষের বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ একমাত্র জায়গা যেখানে ন্যাশনাল হাইওয়েতে স্পিড তোলা যায় না, যেখানে লজিস্টিকের এইরকম অবস্থা। রাস্তা তো লজিস্টিকের একটা অংশ, সেখানে আপনি কি ধরনের শিল্পের উন্নতি আশা করেন? তো এটা আমি স্পেসিফিকলি বলতে পারবো না। আমি সেটা আমি মেনে নিচ্ছি সত্যি, কিন্তু কেন্দ্র সরকারের দিক থেকে যেটা বলতে পারি কি, আমি তো এখানে একটা শিপ বিল্ডিং লজিস্টিক্সের কনফারেন্সে এসেছি। তো এখানে আপনি দেখবেন কি আমরা কেন্দ্র সরকারের দিক থেকে এই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিকে খুব অনেক সাপোর্ট। লজিস্টিক মানে তো সব মিলিয়ে জলপথ, বলছি তো পুরো দেশেই আমরা হাইওয়ে বানাচ্ছি। শিপ বিল্ডিংয়ের অনেক এটার জন্য অনেক স্কিমস করা হয়েছে, ইনল্যান্ড ওয়াটারওয়েজের জন্য করা হয়েছে, এয়ারপোর্টস বানানো হচ্ছে, সব জায়গায় করা হচ্ছে। তো এখানেও আপনি বললেন গার্ডেন রিচে একটা শিপ বিল্ডিং ইয়ার্ড আছে। সেই শিপ বিল্ডিং ইয়ার্ড 2-3 বছর আগে অবধি ওটার অর্ডার্সও পেত না, ছিল কিন্তু মানে অর্ধেক সময় খালি থাকতো। আজকে কি যদি আপনি জিজ্ঞেস করেন, গার্ডেন রিচে ফুল অর্ডার বুক। আর সেইভাবে আমরা অনেক জায়গায় যেখানে যেখানে কেন্দ্র সরকারের আমরা সাপোর্ট দিতে পারি আমরা দিচ্ছি। এখন রাজ্য লেভেলে কি হচ্ছে সেটা ওপরে আমি ঠিক মানে বলতে পারবো না, কিন্তু এটা আমাদের মেনে নিতে হবে কি অনেক সমস্যা আছে, আর সেই সমস্যাগুলোকে যদি আমরা মানি না তাহলে ওগুলোকে মানে কোনো সমস্যাই থেকে যাবে, কোনো সলিউশন তো কেউ বের করবে না। কিন্তু প্রথম মানে সমস্যাকে একটা সলিউশন বের করার জন্যে প্রথম আমাদের মানতে হবে কি ওটা সমস্যা, সেইটা একটা মানে ফার্স্ট স্টেপ যেটা সবাইকে নিতে হবে। তো এআই সামিট ভারতকে কতটা এগিয়ে নিয়ে গেল? দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আপনি বুঝতে পারছেন কি অনেক যে আইটি রিলেটেড সেক্টরসই শুধু নয়, অন্য সব সেক্টরে ওটার একটা কোনো না কোনো একটা প্রভাব আসবে। সেটা মানে এটা হবে, আমরা চাই না চাই এটা হবে। কেন কি সফটওয়্যার কোডিংয়ে তো আমরা এখন দেখতে পাচ্ছি, কিন্তু দেখেন এডুকেশন সেক্টর এমন একটা সেক্টর যেটা মোটামুটি আজ থেকে 100 বছর আগে যেরকম ছিল মোটামুটি ওরকমই, মানে ল্যাবরেটরি এইসবে আপগ্রেড হয়েছে, কিন্তু মোটামুটি ক্লাসে যাবে, লোকেরা লেকচার শুনবে প্রফেসর থেকে, তারপরে একটা টেস্ট নেবে। যদি আপনি ওটার বেসিক আর্কিটেকচার দেখেন তো আজকে আর 100 বছর আগের মধ্যে ইউনিভার্সিটি এডুকেশনে খুব একটা তফাৎ নেই। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এসে গেলে কি হচ্ছে কি, যে লেকচার দিচ্ছে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো করে দিতে পারে, প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আর ওটার প্রশ্নের জবাবটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিতে পারে, আর চেকও করতে পারে। তো পুরো জিনিসটাই যদি আপনি দেখেন ইউনিভার্সিটি এডুকেশনের লেকচার দেওয়ার যে একটা পুরো সিস্টেম আছে সেটা অ্যাকচুয়ালি আউটডেটেড হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো এরমভাবে অনেক জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরোভাবেই ওই সেক্টরটাকে বদলে দেবে। এটা আমরা চাই না চাই এটা হবে। এখন প্রশ্ন হচ্ছে কি আমরা কিরকম করে এটার সঙ্গে অ্যাডাপ্ট করি। কেন কি অনেক এরকম চাকরি আছে, ক্যারিয়ার আছে, স্কিলস আছে যেগুলো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আউটডেটেড হয়ে যাবে। কিন্তু অনেক এরকম সেক্টর আছে যেগুলো আগে ছিল না। এখন দেখুন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সেটা একটা প্রফেশন, 10 বছর আগে তো ছিল না।
সেরকম সেটা সোশ্যাল মিডিয়া টেকনোলজির কারণে একটা নতুন মানে প্রফেশন। ব্লগিং সেটা একটা নতুন প্রফেশন, পডকাস্টার এগুলো নতুন প্রফেশন, ব্লিঙ্কিট আর ডেলিভারি এটা শুধু টেকনোলজির কারণে একটা নতুন জব মার্কেট বানানো হয়েছে। সেইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে নতুন নতুন রকমের মানে চাকরি আর এন্টারপ্রেনিউরিয়াল অপরচুনিটিস এসব আসবে। এগুলো কি আমি জানি না, কেন কি এগুলো ধীরে ধীরে আমরা জানতে পারবো কি কেউ একটা ইনোভেশন করবে, কিছু একটা করবে, নতুন রকমের অপরচুনিটিস হবে। কিন্তু যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভয় পাই তাহলে কি হবে? প্রথমত এই যে জিনিসগুলো চেঞ্জ হবে, পরিবর্তন তো হবেই, কিন্তু আমরা যে এই যে অপরচুনিটিসগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো না। তো আমার এই শুধু এটা এতখানি বক্তব্য কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাদের মেনেই নিতে হবে, মানে পুরোভাবে নিজেদের ইমার্স করতে হবে, কেন কি এটার থেকে অনেক কিছু জিনিস আমরা করতে পারবো যে আগে টেকনোলজিক্যালি পসিবলই ছিল না। আর একটা জিনিস হচ্ছে আমাদের লিপফ্রগ করার একটা এখানে চান্স আছে। অন্যরা ধীরে ধীরে এখানে পৌঁছিয়েছে, আমরা অনেক পিছিয়ে ছিলাম, এক ঝটকা সামনে আসতে পারবো। তো আমি আমার এটা বলবো কি যে এআই সামিট হয়েছে, এটাতে বিশ্বের সবচেয়ে টপ এআই এক্সপার্টসরা এসেছিল। আমাদেরও অনেক নিজেদের এআই এক্সপার্টসরাও ছিল। আমাদের যা এক্সপোজার যেটা আমরা পেয়েছি এআই ইউনিভার্সে, সেটা সাধারণত সম্ভব হতো না। যেহেতু একটা বড় এরকম একটা ইভেন্ট হয়েছে, তাতে আমরা অনেক রকমের এক্সপোজার দিয়েছি, আর অনেক মানে ছেলেমেয়েরা উৎসাহিত হয়েছে, ওরা এক্সপোজার পেয়েছে, কিছুদের ইনভেস্টমেন্টও পেয়েছে। তো আমি বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই পুরো এরিয়াটাতে ইউএস আর চায়নার পরে আমি বলবো আমরা এখন মানে 3rd নম্বরে পৌঁছে গেছি। শেষ প্রশ্ন, বাঙালির প্রতি, পশ্চিমবঙ্গের বাঙালির প্রতি আপনার কি আবেদন থাকবে ভারতবর্ষে আবার নতুন করে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য? দেখুন, প্রথমত আমাদের মেনে নিতে হবে কি আমাদের যে পজিশনটা, সেটা 100 বছর আগে যেরকম এককালে বলা হতো কি হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, ওই পজিশন থেকে আমরা ওই পজিশনে আর নেই। আর আমি অনেকবার বলেছি কি যদি আবার নতুন করে আমাদের একটা মানে আমাদের যদি অস্মিতা ফিরিয়ে আনতে হয়, আমরা যদি পুরো এখন বলছেন দেশ বিদেশে আমাদের সম্মান করছেন, যদি সম্মান চাই, এককালে তো করতেন, তো আমাদের ভাবতে হবে কি একটা নিউ জেনারেশনের ইন্ডিয়ান বেঙ্গলি থিঙ্কার্স, এন্টারপ্রেনিউরস আর ইনোভেটার্স, এদের দাঁড় করাতে হবে। আর সব মানে সবই ফিল্ডে করতে হবে। তো 100 বছর আগে কি ছিল? আমাদের কবিও ছিল, হ্যাঁ, রবি ঠাকুর। আমাদের পলিটিক্যাল লিডারও ছিল, নেতাজির মতন, চিত্তরঞ্জন দাস, অনেক ছিল। সায়েন্টিস্টও ছিল, আচার্য জগদীশ চন্দ্র। আমাদের ব্যবসাতেও আমাদের নাম ছিল, হ্যাঁ, বেঙ্গল কেমিক্যাল, ক্যালকাটা কেমিক্যাল, সুলেখা ইঙ্কস, মোহিনী মিলস। তো আজকে কেউ জিজ্ঞেস করলে বলবে বাঙালিরা ব্যবসা করতে পারে না, এটা তো সত্যি কথা নয়। মানে উইদিন লিভিং মেমোরি আমরা ব্যবসা, আমাদের রক্তে ব্যবসা, কেন কি আমাদের এটা পোর্ট, আমাদের কত চন্দ্রকেটুগড় আর তামলুকের পোর্ট ছিল। তো আমরা তো আমাদের রক্তে আছে ব্যবসা করা, কিন্তু আজকে আমরা অন্যভাবে নিজেদের বিষয়ে ভাবি। তো এই যে নিজেদের বিষয়ে যেরকম করে আমরা ভাবি, আমাদের সেলফ ইমেজটা যেটা, সেটা আমাদের বদলাতে হবে। এই 50 বছর আমাদের সেলফ ইমেজ হচ্ছে কি আমরা হচ্ছি ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী, আর আমরা হচ্ছি ট্রেড ইউনিয়ন লিডার। তো এই যে আমাদের সেলফ ইমেজটা, এটা বদলাতে হবে। আমরা সায়েন্টিস্ট, আমরা লেখক, আমরা ব্যবসা করি, আমরা স্পোর্টস জগতে আছি। তো এই যে আমাদের সেলফ ইমেজটা, সেটা আমাদের বদলাতে হবে। আমাদের বদলাতে হবে, এবং সেটা চেষ্টা করে বদলাতে হবে, পরিশ্রম করে বদলাতে হবে। শুধু ইতিহাসের
পাতায় 100 বছরের পুরনো গল্পগুলো মাইকের সামনে বলে আত্মতুষ্টি অনুভব করে চললে হবে না, এটাই বাস্তব। এবং শচীন সান্যালের পরিবার, সঞ্জীব সান্যাল, তিনি শুধু শচীন সান্যালের ইতিহাসটা মনে করে সঞ্জীব সান্যাল হননি, পরিশ্রম করে সঞ্জীব সান্যাল হয়েছেন, এটাই বাস্তব।